মূলক নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের পেজ নাম্বার কত? অর্পণা যবন বিধি শেষ হয়েছিল। এটা ওই আবার আলোচনা করবেন বলছিলেন অপর্ণা জবন বিধি 150 পৃষ্ঠা। এটা ওই প্রথম প্যারার লাস্টের দিকে গিয়ে আমরা আবার একটু প্রথম থেকে আবার ইয়া করলে ভালো। অপর্ণা যবন চিত্ত সমূহে কিন্তু আলম্বনের বিভূত এবং অবিভূত এইরকম ভেদ নাই। যবনে অর্পণা যবন, এটা যেহেতু অর্পণা যবন চিত্ত সেহেতু অবশ্যই বিভূত হয়েই যবনে যায়, বিভূত হয়েই থাকে। এজন্য বিভূত অবিভূত কোনো প্রভেদ নাই, সবগুলো বিভূত। অর্থাৎ বিভূত আলম্বনেই অপর্ণা উৎপন্ন হয়। এদূর পর্যন্ত আমাদের বোঝা হয়েছে, কোনো সমস্যা নাই। এই বিধিতে তদালম্বনও উৎপন্ন হয় না। এই অপর্ণা যবন বিধিতে তদালম্বন উৎপন্ন হওয়ার নিয়ম নাই। যবন স্থান থেকে সরাসরি ভবাঙ্গে চলে যায়, কারণ এই যবন স্থানে 8 প্রকার জ্ঞান সম্প্রযুক্ত কামগোচর যবনের মধ্যে যে কোনো একটি 3 বা 4 চিত্তক্ষণের জন্য যথাক্রমে উৎপন্ন ও নিরুদ্ধ হয়। 3 বা 4 চিত্তক্ষণের পর্যন্ত যবনের মধ্যে এটা স্থির থাকে, 3 অথবা 4। তারপরে ভবাঙ্গে চলে যায়। এই বিধির এই চিত্তক্ষণগুলিকে পরিকর্ম, উপাচার, অনুলোম এবং গোত্রবু এই পারিভাষিক নামে অভিহিত করা হয়। তদনন্তর তাহারা এনে একটু করে এটা দেখো তো আবার। অপর্ণা যবন বিধির ওই ছকটা একটু দেখো, ছকটা। ভবাঙ্গ, চলন, পচ্ছেদ, মনোধারাবর্তন, তারপরে উপাচার, তারপরে অনুলোম, গোত্রবু, তারপরে হচ্ছে ধ্যান, তারপর আবার ভবাঙ্গ। কত পৃষ্ঠাতে যে? 165 পৃষ্ঠা।
উপচার লোকীয় ধ্যান বিধির নকশা। উপরেরটা হচ্ছে যে উপচার ধ্যান। অপর্ণা যবন নকশা হচ্ছে যে ভবাঙ্গ, চলন, উপচ্ছেদ, মনোধারাবর্তন, তারপরে পরিকর্ম, উপচার, অনুলোম, গোত্রব। মনোধার মানে ব্যবস্থাপন। ব্যবস্থাপনের পরেই তো আমরা যবন দেখেছি না? হ্যাঁ, তাহলে এই বিষয়গুলোর মধ্যে সম্প্রতিষ্ঠ সন্তিরণ এই জাতীয় বিষয়গুলো নাই। বলতে সংকীর্ণ ওগুলা তো অলরেডি পার করে চলে আসছে। এগুলো যবন স্থানের জায়গা। জবনের স্থানের জায়গা এগুলো, এগুলো তো জবনের স্থানের উপরে। তাইলে যবন স্থানের মধ্যে পরিকর্ম, উপচার, অনুলোম, গোত্রব, ধ্যান, এগুলো সবগুলো অপর্ণা এটাও তো জবন না? এটা ওইটার জবন, আর এই জবনটা হচ্ছে যে এটার দাপ আর একটু উপরে। ওটা গোত্রব পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়, ধ্যান লাভ হয় না। এখানে ধ্যান পর্যন্ত লাভ হয়, এইটুকু ব্যবধান। লোকীয় লেখছে এমনে, দুইটাই লোকীয়। যেহেতু মার্গ নির্দেশ করে কোনো কিছু লেখা হয় নাই, দুইটাই লোকীয়। উপরের যে ছকটা আছে ওটাইও, নিচেরটাও। তাইলে মনোধারাবর্তনের পর থেকে এগুলো যবনের সিস্টেমে। যবনের মধ্যে পরিকর্ম, উপচার, অনুলোম, গোত্রব, ধ্যান। 1 2 3 4 5। তাইলে 3 অথবা 4 লিখছে ওখানে, 3 অথবা 4 চিত্তক্ষণ, কিন্তু এখানে 5 চিত্তক্ষণ দেখা যাচ্ছে। 5 চিত্তক্ষণ। মিলতেছে না? না, এটা পঞ্চম মানে 4-5 চিত্তক্ষণে কিভাবে এটা উৎপন্ন হয় যে কিরকম করে? না, এটা যেটা চার্ট দিছে এটা ঠিক আছে, কিন্তু এখানে যেটা 3 বা 4 চিত্তক্ষণে ভবাঙ্গে পৌঁছে, এটা মিলে নাই যে। এখানে বলছে একরকম, ওখানে চার্টের মধ্যে দিছে আর একরকম, এই জন্য। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে যে চিত্ত, আর এগুলো যখন হয় তখন 8 প্রকার জ্ঞান সম্প্রযুক্ত কামবচর যবনের মধ্যে যে কোনো একটি 3 বা 4 চিত্তক্ষণের জন্য যথাক্রমে উৎপন্ন ও নিরুদ্ধ হয়। এই বিধির এই চিত্তক্ষণগুলোকে পরিকর্ম, উপচার, অনুলোম, গোত্রব পর্যন্ত হিসাব করা হয়েছে, ধ্যানটা হিসাব করা হয় নাই। গোত্রব পর্যন্ত হইলে 4, ঠিক আছে। এদূর পর্যন্ত যদি যবনের কার্যক্রম হয় তাহলে গোত্রব পর্যন্ত 4টা এ পারিভাষিক নামে অভিহিত করা হয় যবনের ওই জায়গাটাকে। তদনন্তর
একের টিকাটা পড়ছিলাম কালকে আমরা, না? তদনন্তর তাহারা যথোচিত ভাবে পুদ্গলনরূপে চতুর্থ বা পঞ্চম চিত্তক্ষণে নিরুদ্ধ হয় বলিয়া সেই চতুর্থ বা পঞ্চম ক্ষণেই 26 প্রকার মহৎগত ও লোকোত্তর যবন চিত্তের মধ্যে যে কোনো একটি। এটা তো বুঝছো এনি? ওই মানে ধ্যানের চতুর্থ বা পঞ্চম গোত্রবের মধ্যেও এটা হতে পারে, অথবা ধ্যানের মধ্যেও এটা হতে পারে। তবে এটা 26 প্রকার মহৎগত চিত্তের যে কোনো একটি ও লোকোত্তর যবন চিত্তের মধ্যে যে কোনো একটি, যথাগৃহীত নিমিত্ত অনুসারে। 26 প্রকার মহৎগত, ওগুলো তো ওই লোকোত্তর আর রূপবতর। এই 26 প্রকার গুলো একটু মিলাও তো এনি। রূপবতরই 15। মহৎগত চিত্ত, 26 প্রকার মহৎগত চিত্ত মিলাও। 15 আর 12 কত? বেশি হয়ে যাচ্ছে না? 27, 35 লোকোত্তর শুদ্ধ 35 হচ্ছে। আচ্ছা, হচ্ছে যে শুধু রূপবছর আর অরূপবছর মিলে দুটোকে মহৎগত চিত্ত বলা হয়। রূপবচরে হচ্ছে যে রূপবচরে 15টা, অরূপবছরে 12টা, তো ওগুলা মিলে কত হয়? 12টা কেমনে হবে? ওই বিপাক তো আসবে না এখানে, না? না বানতে, সবগুলা মিলে হচ্ছে যে মহৎগত চিত্ত বলে, যে রূপবছর এবং অরূপবছর দুটোটা মিলে বলে যে মহৎগত চিত্ত। তাইলে এদিকে যদি 10 হয়, ওদিকে হচ্ছে যে 8, 10 আর 8 18, 18 আর 8 কত? ক্রিয়া 26। তাইলে রূপবচরের কুশল এবং ক্রিয়া মিলে হচ্ছে যে 10টা। তারপরে অরূপবচরের কুশল এবং ক্রিয়া মিলে হচ্ছে যে 8টা। তাহলে 18টা হচ্ছে। আর 8টা থেকে আনবো? লোকোত্তরের 8টা। লোকোত্তর তো আবার এদিকে ইয়াগুলো বাদ গেছে না? অরহতের চিত্ত তো ওইদিকে ক্রিয়া চিত্ত হিসেবে ওইদিকে বাদ হয়ে গেছে। 7টাই আনা হবে, 7টা। আমরা তো আগে মহৎগত ওই রূপবতরের 3টা ধরছিলাম 15। রূপবচরের 3টা যদি 15 ধরি, আর এদিকে যদি 12টা ধরি, তাইলে হইছে না, 27টা হয়। হ্যাঁ, 27টা হয়েছে যে, তাইলে না? হ্যাঁ, 27টার মধ্যে ইয়াটা বাদ যাবে। অরহতের চিত্ত যেহেতু ক্রিয়া চিত্ত হিসেবে ধরা হয়েছে, সেখানে এটা বাদ গিয়ে 26টা হবে। তাও মিলতেছে না, এটা মিলবে না। এটা এখানে বিপাক আসবে কেন? বানতে রূপবছরের মধ্যে পঞ্চম ধ্যানটা উপেক্ষা না? তো এটা আমরা কিন্তু রূপবছরের মধ্যে ধরি না, এটা অরূপবছরের মধ্যে ধরি। তো ওইখানে এই মানে 4টাই ধরি কিন্তু রূপবছরের। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে এত ঝামেলা করে লাভ নাই। 26 প্রকার মহৎগত এই জাতীয় চিত্তগুলোর মধ্যে যে কোনো একটা চিত্ত, হ্যাঁ, যে কোনো একটা
চিত্তের মধ্যে দিয়ে অথবা লোকোত্তর যবন চিত্তের মধ্যে যে কোনো একটি গ্রহণ করিয়া যে নিমিত্ত গ্রহণ করে ও ধ্যান শুরু করেছে ওই নিমিত্ত অনুসারে অপর্ণা বিধিতে অবতরণ করে। আচ্ছা, আর বাকি সবগুলো একই, ওগুলো সিস্টেম অনুযায়ী যেই চিত্ত যেই পর্যায়ের ধ্যান এবং যেই নিমিত্ত অনুসারে তিনি ধ্যান করতেছেন ওই সিস্টেম অনুযায়ী ওইভাবে এই অপর্ণা বিধিতে অবতরণ করবে। এটা হচ্ছে মূল কথা। এ নিয়ে একটু করে সবার জন্য বিস্তারিত বলো তো এই কথাটা। বানতে আমি খেয়াল করি নাই যে বলছেন ওই যে 26 প্রকার মহৎগতর মধ্যে একটু পেয়ে গেছি যে লোকোত্তর যবন চিত্ত কয়টা? 8টা। লোকোত্তর যবন চিত্ত 8টা। লোকোত্তর যবন 8টা না? শ্রোতাপত্তি মার্গ, শ্রোতাপত্তি ফল, সুকৃতাগামী মার্গ। রহৎ সহ ধরলে 8টা। 8টা। রহৎ ক্ষণের চিত্ত যদি ধরি এভাবে 8টা মিলবে। তারপরে আর ওই অরহৎ হওয়ার পরেও ওইগুলো যখন হয় তখন ওইগুলোকে বলা হয় ক্রিয়াচিত্ত। তাহলে ওইভাবে হলে ঠিক আছে। ওইদিকে রূপবচরের 10টা কুশল এবং ক্রিয়া মিলে, তারপর অরূপবচরের 12টা কুশল এবং ক্রিয়া মিলে, আর এদিকে লোকোত্তরের 8টা হলে এই 26টা মিলতেছে। এবং ওই 26 চিত্তের অনুসারে কিন্তু এগুলো সবগুলো মিলে আবার এই কথাটা পুরো মিলতেছে। হ্যাঁ, ওই 26 চিত্ত দিয়ে পুরো মিলতেছে আবার, এটা ঠিক আছে। তাহলে ওই অনুসারে ওনার নিমিত্ত যেটা থাকবে, নিমিত্তের ব্যাপার আছে, এবং যেই পুতগলে করতেছে সেই পুতগলের ব্যাপার আছে, সেই অনুসারে ওইভাবে অপর্ণা বিধিতে অবতরণ করে। এটা পুরোটা না লিখে মানে এটা পুরোটা সংক্ষিপ্ত করে এই 26 প্রকারের সিস্টেম বুঝিয়ে দেওয়া হয়েছে। বুঝা গেছে না? তারপর চতুর্থ বা পঞ্চম চিত্তক্ষণের পর অপর্ণার অবসানে চিত্ত ভবাঙ্গেই পতিত হয়। আমরা যেটা চার্ট পড়ছিলাম, চতুর্থ বা পঞ্চম চিত্তক্ষণের পর ভবাঙ্গে পতিত হয়। চতুর্থ হইলে ধ্যান পর্যন্ত যায় নাই, আর পঞ্চম হইলে ধ্যান পর্যন্ত গেছে। উপরেরটা আমরা ধ্যান ছাড়া দেখেছি, গোত্রপু থেকে সরাসরি আবার ভবাঙ্গে ধ্যান পর্যন্ত উত্তীর্ণ হয় নাই। আর এর পরেরটা দেখেছি যেটা অপর্ণা, সেটা হচ্ছে যে ধ্যান পর্যন্ত গেছে, তারপরে ইয়েতে চলে গেছে, ভবাঙ্গে পতিত হয়, অর্থাৎ তদালম্বন উৎপন্ন হয় না। এই চিত্তগুলোতে এই অপর্ণা বিধিতে তদালম্বন উৎপন্ন হয় না। এখানে সমনুষ্য সহগত যবনের অনন্তরে সমনুষ্য সহগত অপর্ণায় আশা করা যায়। বানতে এখানে তদালম্বন উৎপন্ন হয় না যে কারণ, অর্থাৎ ওই যে পুনরায় ওই যে কাজগুলো করেছে ওইটাকে স্মরণ করলে পুনরায় যদি আবার ভবাঙ্গে চলে যায়, তার কারণে কিন্তু তদালম্বন উৎপন্ন হয় না যে। অন্যান্য জায়গাতে যেরকম আবার পুনরায় পুরো চিত্তের রস অনুভব করে, এই ধ্যান চিত্তগুলোর মধ্যে এরকম পুনরায় আবার রস অনুভব করে না। কেন করে না এটা আমরা এখনো জানি নাই। হ্যাঁ, এমনি শুধু লেখা আছে তদালম্বন উৎপন্ন হয় না। তারপর হচ্ছে যে এখানে সমনুষ্য সহগত যবনের অনন্তরে সমনুষ্য সহগত
অপর ন্যায় আশা করা যায়। উপেক্ষা সহগত যৌবনের অনন্তরে উপেক্ষা সহগতই আশা করা যায়। সমনুষ্য সহগত কোনগুলো? যেগুলো ওই প্রীতি সুখ সংযুক্ত আছে ওই অবস্থাগুলো। তারপরে পঞ্চম ধ্যানে উপেক্ষা, অল্প বছরের এগুলো উপেক্ষা। উপেক্ষার কারণে উপেক্ষা অপর ন্যায় আশা করা যায়। আর সমনুষ্য সহগত যৌবনে অনন্তরে সমনুষ্য সহগত অপর ন্যায় আশা করা যায়। এটাও কোনো ভেজাল নাই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। পুনরূপী, এখান থেকে পড়ো। পুনরূপী কুশল যৌবনানন্ত তাহার ফলস্বরূপ কুশল যৌবন এবং ফল চতুষ্টয়ের মধ্যে নিচের অরহত্ত ফল ব্যতীত ফলত্রয় ক্রিয়া যৌবনের অনন্তর ক্রিয়া যৌবন ও অরহত্ত ফল আশা করা যায়। এটাও তো ঠিক আছে না? হ্যাঁ, উপরের কথার মতো আর কি, সেম। পুনরূপী। কুশল যৌবন এবং ফল চতুষ্টয়ের মধ্যে নিচের অরহত্ত ফল ব্যতীত ফলত্রয় ক্রিয়া যৌবনের অনন্তর ক্রিয়া যৌবন আর অরহত্ত ফল আশা করা যায়। মিলে দাও। মানে এখানে ওই ফলত্রয় বলছে যে আপনার ওই অরহত্ত ফল ব্যতীত হলে তাহলে এখানে হবে যে শ্রোতাপত্তি ফল, সক্রিয়তাগামী, অনাগামী, এই তিনটা বানছে না? এই তিনটা ওই অরহত্ত ফল ব্যতীত চতুষ্টয়ের মধ্যে। আর ক্রিয়া যৌবনের অনন্তর ক্রিয়া যৌবন অরহত্ত ফল আশা করা যায়। ক্রিয়া যৌবনের ক্ষেত্রে ওই ক্রিয়া যৌবনে অরহত্ত ফল আশা করা যায়, ওইটাতে অরহত্ত ফল ব্যতীত, মানে ওইটা ছাড়া ওই তিনটাতে, ওই তিনটা বাদ দিলে ওটা হয়তো অরহত্ত ফল হবে অথবা ক্রিয়া যৌবন হবে। হ্যাঁ, এটা তাহলে এরপরে যাই আমরা। হ্যাঁ বলতে এখানে আমাকে মানে ডিজাইনটা বা একটু করে বোঝাবার করতেছি। সমস্যাগত যৌবনের অনন্তরে সমস্যাগত অল্পনায় আশা করা যায়। এগুলো আমাদেরকে পুরো লাইন বাই লাইন বলে নাই তো, ওই 26টা বিষয় একসঙ্গে বোঝানো হয়েছে। তো একসঙ্গে বোঝাতে গিয়ে ওখানে রূপবচর, অরূপবচর, অপর্ণা, তো সবগুলো তো অপর্ণা আছে না? অপর্ণা মানে ওই সাইড পর্যন্ত গিয়ে ও আর নিচের দিকে পড়তেছে না অপর্ণা। তাইলে এভাবে ওই 26টা অনুসারে 26টার মতো করে, এবং সেখানে আরো কথা বলেছে কি, যে নিমিত্ত গ্রহণ করে ধ্যান শুরু করেছে ওই নিমিত্ত অনুযায়ী অপর্ণা। ওগুলোও নিমিত্ত অনুযায়ী প্রভেদ থাকবে। বুঝছেন এখন? সমনুষ্য হচ্ছে যে যেগুলো প্রীতি এবং সুখের ব্যাপার যেগুলো আছে এগুলো সমনুষ্য সহগত। এই ক্ষেত্রে কি বলতে সমস্যাগত কি ওই নিমিত্তের ক্ষেত্রে এটা সমস্যাগত বলা হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে? পঞ্চম ধ্যান যখন করেন তখন তিনি সুখে বিরাগী হন, সুখে উপেক্ষক হন। তো তখন হচ্ছে উপেক্ষা এবং একাগ্রতা। পঞ্চম ধ্যান আছে কিভাবে? উপেক্ষা এবং একাগ্রতা না? ওই উপেক্ষা ধ্যান যখন করবেন, উপেক্ষা ধ্যান এর ভিত্তিতে উপেক্ষাই হবে, ওখানে সমনুষ্য হবে না। এখানে বলতে চতুর্থ ধ্যান পর্যন্ত সমনুষ্য হবে এবং পঞ্চম ধ্যানে যখন যাবে তখন উপেক্ষা সহগত যৌবন এটা চলে আসবে। ঠিক আছে, বুঝছেন?
যাই হোক, এগুলো আমরা পূর্বের ক্লাসে আরো 2বার এই ক্লাস হয়েছে, তখন এগুলো আমরা একটুও বুঝি নাই। এখন এবারে এগুলোই বুঝতেছি, বা এত বোঝার জন্য এত গভীরভাবে চেষ্টাও করা হয় নাই। গাথাটা যদি বুঝি তাহলে এটা পুরো চ্যাপ্টার যে বোঝা হয়েছে এটার একটা প্রমাণ। গাথাটা দেখোইনি। মানে এখানে দ্বাদশিংশৎ সুপূর্ণ অপর্ণা যবন, অপর্ণা দ্বাদশ চিত্ত উপেক্ষা যবন, সুক্রিয়া অষ্টচিত্তে যবন অপর্ণা, উপেক্ষা ক্রিয়ায় 6 অপর্ণা গণনা। আমাদের ইয়ে আছে না, এই দীপেন বাবুর উত্তর এখানে আছে। আপনি এখন যেটা প্রশ্ন করেছেন এগুলো এখানে আছে। দ্বাদশিংশৎ মানে 32, সুখ পুণ্য অপর্ণা যবন। আপনি এখন গুনলে পেয়ে যাবেন 32 প্রকারের আছে কিনা, গুনে দেখবে এনে। ওখানে 4টা, তো 4 দুগুণা 8 ক্রিয়া এবং ইয়া মিলে। তারপরে পঞ্চম ধ্যানেরটা হচ্ছে যে উপেক্ষা, এগুলো এখানে আসবে না। তারপরে হচ্ছে যে 8 লোকোত্তর চিত্তের 8, এদিকে 8 8 8 16, 32 তো কিভাবে পাইলাম? আচ্ছা, ইয়াতে আছে তো, ওই যে যেটা টিকা আছে, 5 টিকার নম্বরের মধ্যে টিকা তো দিয়েছে মিলিয়ে যে, দিচ্ছে। টিকাতে দেখো। টিকাতে বলছে যে 32 প্রকার সমনুষ্য সহগত কুশল চিত্ত, যথা 4 রূপবচর কুশল। পঞ্চম ধ্যান কিন্তু বর্জিত। চারি মার্গের প্রত্যেকটি 4টি করিয়া সমনুষ্য সহগত লোকোত্তর যবন চিত্ত। চারি মার্গের তার মানে শ্রোতাপত্তি মার্গ, সক্রিয়াগামী মার্গ, অনাগামী মার্গ, রহত্য মার্গ, ওখানে 4টি করে। তাহলে ওইদিকে হচ্ছে 16টা, 4 4 করে 16টা, 4 4 16। নির্মেয় ফলত্রয়ের প্রত্যেকটি 4টি করিয়া 12। ফলত্রয়ের মধ্যে হচ্ছে যে শ্রোতাপত্তি ফল, সক্রিয়াগামী ফল, অনাগামী ফল, ওইখানে 4টি করিয়া, আর ওইখানে হচ্ছে যে 12, 3 4 12, 32 অপর্ণ যবন চিত্ত। আচ্ছা, ওই যে ইয়ার থেকে, ওই চিত্তগুলো থেকে এগুলো ইয়া করে করে আনা হয়েছে, ওই হিসাব করে, যেভাবে আমরা 40টা হিসাব করছিলাম চিত্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ প্রথম ধ্যান লাভ করে শ্রোতাপত্তি ফল, না শ্রোতাপত্তি মার্গ করছি আর কি, ওভাবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরো দেখো, আরো পড়ো, এরপরের লাইন। অপর্ণা দ্বাদশ চিত্ত উপেক্ষা যখন, দ্বাদশ চিত্তগুলো বের করো। উপেক্ষা চিত্ত অপর্ণার, উপেক্ষা চিত্ত হচ্ছে যে দ্বাদশ, ওইদিকে 8 অরূপ বছরের মধ্যে 8, তারপরে এটা পঞ্চম ধ্যানের আছে 2, পঞ্চম ধ্যান 2, 10, তারপর ওইদিকে অরহত্ত হচ্ছে যে, অরহত্ত বাদ দিয়ে অরহত্ত ফল বানতে, ওগুলা উপেক্ষা না, উপেক্ষার মধ্যে পড়বে না অরহত্ত? পড়বে তো ওইদিকে আছে কত, 12 উপেক্ষা সহগত কুশল চিত্ত। এই যে পঞ্চম ধ্যান রূপ বছরের কুশল 1,
অরূপবচর কুশল 4, লোকোত্তর পঞ্চম ধ্যান 7, মোট 12টি চিত্ত। আবার বলো। পঞ্চম ধ্যান রূপবচর কুশল 1, অরূপবচর কুশল 4, লোকোত্তর পঞ্চম ধ্যান 7, মোট হচ্ছে 12টি। আমি তো বড় বুঝছেন। এখানে 7 বলতে কি ফল চিত্ত বাদ দিয়ে ভৌতিক 7? 7 বলতে অরহত ফলটা বাদ দিয়ে। অরহত ফল আসবে না, উপেক্ষাতেও অরহত মার্গ আসবে, মার্গ পর্যন্ত আসবে। বারো উপেক্ষা স্বগত কুশল চিত্ত, এটা মিলাও এবার। আবার পঞ্চম ধ্যান রূপবচর কুশল 1, অরূপবচরে 4, কুশলে 4, লোকোত্তরের 7, তাহলে 7 5 12, মিলছে। 7 5 12 মিলে গেছে, শেষ। এরপর লাইন দেখো। সুক্রিয়া অষ্টচিত্তে যবন অপর্ণা। সুখ আর ক্রিয়া, অষ্টচিত্তে যবন অপর্ণা। আটটা চিত্ত বাইর করো তো। এখানে বলছে যে বিতরাগ অরহতের 14টি অপর্ণা যবনের মধ্যে সমনুষ্য সহগত জ্ঞান ও সম্প্রযুক্ত রূপবচর ক্রিয়া হচ্ছে 4। জ্ঞান ও সম্প্রযুক্ত রূপবচর ক্রিয়া 4, অরহত ফল সমনুষ্য ধ্যান ও চিত্ত 4, অরহত ফল সমনুষ্য ধ্যান ও চিত্ত 4, এ 8 অপর্ণা যবন সমনুষ্য সহগত ক্রিয়া যবন। অরহত ফল সমনুষ্য ধ্যান চিত্তগুলো বলো। হ্যাঁ, নেটে কি এখানে ক্লাসে পড়তে হবে? আমারটা না, আপনারটা কথা ক্লিয়ার আসতেছে না তো, ভাঙা ভাঙা আসতেছে। কেটে আবার ঢুকেন। এনে ইয়াটা বলো, 4টা অরহত ফল সমনুষ্য ধ্যান চিত্ত 4টা গুলো বলো। চারটা অরহত ফল সমনুষ্য ধ্যান ও চিত্ত 4, তার মানে এখানে মার্গ চিত্ত উপরে চলে আসছে, বিদায় এগুলা সবগুলা মনে হয় ফলচিত্তই হবে। তাহলে ওই যে শ্রোতাপত্তি ফল, সুকৃতাগামী ফল, অনাগামী ফল, অরহত ফল হয়ে গেছে। হ্যাঁ, কিভাবে হলো? তুমি সমনুষ্য কথা কোথায়? না, আমি তো অরহত ফলের 4টা যে সমনুষ্য ধ্যান, দেখো লাইনটা পুরো বুঝো। অরহত ফল সমনুষ্য ধ্যান চিত্ত, এবার বলো। অরহত ফল সমনুষ্য ধ্যান ও চিত্ত 4, ওগুলা হচ্ছে যে শ্রোতাপত্তি ফল, সুকৃতাগামী ফল, অনাগামী ফল, অরহত ফল। তো এখানে সমস্যা আছে? দীপেন বাবু পারবে। দীপেন বাবু বলেন তো।
জানতে আমি পারবো কিনা জানি না, এমনিতে ওইটা বলেছিলাম যে সুরাবর্তী তো আসার কথা না, যেহেতু অরহত্ত ফল বলছে, তাহলে সে মধ্যে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান এরকম কথা। হ্যাঁ, অর্থাৎ প্রথম থেকে চতুর্থ ধ্যান পর্যন্ত অরহতের, ওখানে হ্যাঁ। সবগুলো সমনুষ্য আছে। পঞ্চম ধ্যানে কি আর সমনুষ্য নাই, উপেক্ষা। এনে বুঝা গেছে এখন? বুঝছি। আচ্ছা, এগুলা তো তাহলে অরহতের চিত্ত আর কি, অরহতরা যখন এই যে ক্রিয়া চিত্ত উৎপন্ন করে এটাই। অরহতরা যখন প্রথম থেকে চতুর্থ ধ্যান পর্যন্ত করে তখন এগুলো সমনুষ্য চিত্ত আর কি। তখন আচ্ছা, এগুলা, হ্যাঁ এরপর লাইন ঠিক দেখো, আছে। কবিতার মধ্যে এরপর লাইন যাও। ত্রিহেতুক, তারপর হচ্ছে উপেক্ষা ক্রিয়ায় 6 অপর্ণা গণনা। আচ্ছা, উপেক্ষা ক্রিয়ায় 6 অপর্ণা গণনা। উপেক্ষা এখানে আর বলছে ক্রিয়া, উপেক্ষা আর ক্রিয়া 6 অপর্ণা গণনা। এক, হ্যাঁ, অরু ক্রিয়া 4, উপেক্ষাও থাকবে, পঞ্চম। উপেক্ষাও থাকবে এবং ক্রিয়াও থাকবে। হ্যাঁ, তাইলে পঞ্চম ধ্যানের গুলো হিসাব করা যাবে। অরহতের চিত্ত কিন্তু পঞ্চম ধ্যানের, পঞ্চম ধ্যান এবং ওইদিকে হচ্ছে যে তোমার চারটা রূপবচরের, চারটার মধ্যে চারটা রূপবচরের ক্রিয়া আর একটা হচ্ছে যে রূপবচরের পঞ্চম ধ্যান। তাহলে 5টা হয়েছে। আরেকটা কই? 5টা। আরেকটা হচ্ছে যে অরহত্ত ফল পঞ্চম ধ্যান 1, এই 6 উপেক্ষা সহগত ক্রিয়া যৌবন। 5টা না হয়েছে, আরেকটা কই? মানে তো অরহত্ত ফলের দেখো ওখানে, দেখো একটা না, আছে নিচে লেখা আছে তো, নিচে লেখা আছে। অরহত্ত ফল পঞ্চম ধ্যান। হ্যাঁ, অরহত্ত ফল পঞ্চম ধ্যান। ওইখানে লোকোত্তরের মধ্যে শুধু অরহত্ত ফলের ইয়েটা আসছে, মানে অরহত্ত ফল ক্রিয়া বলতে, তো ক্রিয়া হলে ঠিক আছে। তো অরহত্ত ফল মানে অরহত লাভীরাই যখন এই পঞ্চম ধ্যান উৎপন্ন করে বা উপেক্ষা। রূপবচরের ক্রিয়া পঞ্চম ধ্যানে, এখানে হচ্ছে একটা, আর অরূপবচরের হচ্ছে 4টা অরহত ফল। তাইলে এই হচ্ছে 5, অরহত ফল সহ 5। তারপর হচ্ছে যে পঞ্চম ধ্যান 1, আবার পঞ্চম ধ্যান এদিকে আবার গুনছে। পঞ্চম ধ্যান 2 বার গুনছে কেন? বলতে পঞ্চম ধ্যান 2 বার না তো, পঞ্চম ধ্যান হচ্ছে যে অরহত্ত ফল ওইদিকে একটা গুনছে না, মানে লোকোত্তরের মধ্যে অরহত্ত ফল পঞ্চম ধ্যান হ্যাঁ 1। আচ্ছা, একবার ফল হওয়ার সময়ের চিত্ত একবার, তারপরে ক্রিয়ার সময় এগুলো আলাদা করে। হ্যাঁ, ফল হওয়ার সময় একবার আর ক্রিয়ার সময় এগুলো আলাদা হচ্ছে, এবার মিলছে। এই 6টা উপেক্ষা সহগত ক্রিয়া যৌবন। তাহলে অরহত ফল প্রাপ্ত হওয়ার সময় সবসময় উপেক্ষা সহগত চিত্ত, তখন কখনো সমনুষ্য থাকে না। উৎপন্ন করলে থাকে আর কি, উৎপন্ন করলেও থাকবে না। এটা পরক্ষণের, অরহত হওয়ার সময়ের কথা বলতেছি। দেখো, এটা উপেক্ষা চিত্তর মধ্যে গণনা করা হয়েছে, অরহত ফল চিত্তটা। খেয়াল করছো? কবিতা লাইনটা আবার পরে হয়ে যাবে। উপেক্ষা ক্রিয়ায় 6 অপর্ণা গণনা। অরহত ফল প্রাপ্ত হওয়ার সময় ওই চিত্তক্ষণের অবস্থা উপেক্ষা থাকে। এগুলো অনেক শিকার বিষয় আছে এগুলো। আচ্ছা, তারপর ত্রিহেতু কাম পুণ্যে
যে অপর না জাগে। ত্রিহেতুক কাম পুণ্যে যে অপর না জাগে, সৈক্য ও পৃথকজন দুইজনে তা লবে। সৈক্য আর পৃথকজন দুইজনে তা লবে। ত্রিহেতুক কাম পুণ্যে যে অপর না জাগে। কামলোকীয় সত্য পুণ্যচিত্ত ত্রিহেতুক ব্যক্তিগণের যে রকম অপর্ণা জাগে, ওই অপর্ণা সৈক্য ও পৃথকজন। সৈক্য কাকে বলে? শ্রোতাপত্তি মার্গ থেকে অরহত মার্গ পর্যন্ত এরা সৈক্য। হ্যাঁ, মনে আছে? শ্রোতাপত্তি মার্গ থেকে অরহত ফল পর্যন্ত, অরহত মার্গ পর্যন্ত এরা সৈক্য। তাইলে সৈক্য ও পৃথকজন, পৃথকজন হতে শ্রোতাপত্তি মার্গ যারা লাভ করে নাই, পৃথকজন, তাহলে দুজনেই তা লবে। কি জন্য বলছে কথাটা? তো ত্রিহেতুক কাম পুণ্যে মানতে ত্রিহেতুক, অর্থাৎ যারা ত্রিহেতু পুদ্গল আছে ওনারাও চাইলে কিন্তু অপর্ণা চিত্তটা উৎপন্ন করতে পারে, যারা শ্রোতাপত্তি সক্রিতাগামী অনাগামী ওনাদের মতোই। যারা সক্রিতাগামী থেকে অরহত্ত ফল লাভ করেছেন ওনাদের মতোই কিন্তু পৃথকজনরাই পারবে। মতো বলছে একদম। এই কামলোকের সত্যগণ পৃথকজন, তারা তো কামলোকের মানুষ। তো সুতরাং প্রত্যেকে এই অপর্ণা জাগাইতে পারে এবং সৈক্যরাও পারে, পৃথকজনও পারে। ত্রিহেতুক কাম, পৃথকজনের মধ্যে শুধু ত্রিহেতুক পৃথকজনের কথা উল্লেখ করেছে। হ্যাঁ, ত্রিহেতুক কাম, কাম পুণ্যে অপর্ণা জাগে। আচ্ছা, এরপরে লাইন দেখো, ত্রিহেতুক কামক্রিয়ে যে অপর্ণা জাগে। ত্রিহেতুক কামক্রিয়ে যে অপর্ণা জাগে, তাহা কিন্তু লাভ করে শুধু বিতরাগে। এটা অরহতগণ। বিতরাগ মানে অরহত। অরহত। ত্রিহেতুক কামক্রিয়ে যে অপর্ণা জাগে, তাহা কিন্তু লাভ করে শুধু বিতরাগে। ওখানে মধ্যে যেটা ওই ক্রিয়ার আসছে না নিচের লাইনে, এটা পুরো কমপ্লিট করে দিছে অরহতের কথা সহ। এই পর্যন্ত মনোদার বিধি চিত্তের উৎপত্তি নিয়ম। আচ্ছা, এখন তদালম্বন যে হয় নাই, আমরা যে পাই নাই, কি কারণে হয় নাই না হয় নাই, এগুলো এখানে নিয়ম আছে, তদালম্বনের নিয়ম। এটা পড়লে পেয়ে যাব। জ্ঞানশ্রী সিংহ পড়েন। বন্দনা মানতে মঙ্গল। তদালম্বন নিয়ম থেকে পড়বো কান্তে। সর্বদারে যদি কোনো আলম্বন অমনোরম হয়, তবে ইহা অতীত অকুশল কর্মের বিপাক। পঞ্চবিজ্ঞানে সম্প্রতিচ্ছে সন্তিরণে তদালম্বনে ফল প্রদান করে এবং মনোরম হইলে অতীত কুশল কর্মের বিপাক। যদি আলম্বন অত্যন্ত মনোরম হয় তবে সন্তিরণ এবং তদালম্বন সৌমনস্য সহগত হয়। ঈদৃশ বিপাকে সৌমনস্য সহগত ক্রিয়া যবনে অবসানে তদালম্বন সৌমনস্য সহগত হয়। অথবা যদি ক্রিয়া যবন উপেক্ষা সহগত হয় তবে তৎপরবর্তী তদালম্বন ক্ষণ উপেক্ষা সহগত হয়। অথবা যদি যবন দুর্মনস্য সহগত হয় তবে তদালম্বন ক্ষণ
ভবাঙ্গ সমূহ উভয় উপেক্ষা স্বগতই হইয়া থাকে। সেই জন্য সমনুষ্য প্রতিসন্ধিকের দুর্মনুষ্য যবন অবসানে যখন তদালম্বন উৎপন্ন হয় না, তখন তৎস্থানে পূর্ব সঞ্চিত পরিত্যালম্বন ব্রেকেটের ভিতরে আছে 54 প্রকার কামগোচর চিত্ত এবং 28 প্রকার রূপ অবলম্বন করিয়া উপেক্ষা সহগত সন্তিরণ আগন্তুক ভবাঙ্গ উৎপন্ন হয়। আচার্যদের অভিমত এই যে পরক্ষণেই ভবাঙ্গপাত হয়। তাহারা আরো বলেন যে 1 শুধু কামগোচর যৌবনাবাসনে, 2 কামলোকস্থ সত্যগণের জন্য, 3 কামগোচর আলম্বনেই তদালম্বন আশা করা যায়। এটা শেষ বানতে ইয়ে করতে পারবেন, এক লাইন করে আলোচনা করতে পারবেন? না বানতে আমি তো অসুবিধা পাই না। এটা আমি তো পুরো বুঝছেন এটা? ফোনটা একটু ইয়ে করে দেন না, আমি নেটের জন্য কিছুক্ষণ ইয়ে করতে পারি নাই, একটু ডিস্টার্ব করছিলাম। একটু বুঝিয়ে দেন। এনে ইয়ে করো। বানতে তদালম্বনের নিয়ম। কি কি নিয়ম? তদালম্বন মানতে ইয়াতে অপর্ণাতে উৎপন্ন কেন হয় না, এটা তো মোটামুটি বোঝা গেল। তদালম্বন তো শুধু কামাবছর আলম্বনে কিন্তু মানে তদালম্বনটা উৎপন্ন হয়, এর উপরে কিন্তু তদালম্বন উৎপন্ন হয় না। প্রথম লাইন থেকে ইয়ে করে যাও। সর্বদারে যদি কোনো আলম্বন অমনোরম হয়, তবে ইহা অতীত অকুশল কর্মের বিপাক। পঞ্চবিজ্ঞানে সম্প্রতির চেয়ে সন্তিরণে তদালম্বনে ফল প্রদান করে এবং মনোরম হইলে অতীত কুশল কর্মের বিপাক। থাকো, অপেক্ষা করো। দীপেন বাবু, এই কথাটা আপনি আগে প্রশ্ন করছিলেন, মনে আছে? আর বলছিলেন আপনি একবার, আমরা ক্লাস করার সময় আপনি এগুলো বলছিলেন। মনে করতে দেখেন এই লাইনটা আপনি বুঝছেন তো? পুরো লাইনটা সর্বদারে মানে কি? সর্বদারে মানে কি? হ্যাঁ, এই 6 দ্বারে যদি কোনো আলম্বন অমনোরম হয়। অমনোরম মানে কি? কি কি কারণে অমনোরম? আলম্বন যদি স্পষ্ট না হয়, যে কোনো কারণে, যদি আমার এটা সুস্পষ্ট না হইলেই এটাকে অমনোরম বলা হচ্ছে এখানে। হ্যাঁ, তবে অতীত অকুশল না, যদি কোনো আলম্বন অমনোরম হয় তবে ইহা অতীত অকুশল কর্মের বিপাক। যদি আমার কাছে অমনোরম মনে হয়, অমনোরম হয়, ইহা হচ্ছে যে অকুশল কর্মের বিপাক। এখানে আমাদের একটা কথা ছিল, প্রশ্ন ছিল, প্রশ্নটা লিখে রাখো। এনি কি প্রশ্ন উৎপন্ন হতে পারে খেয়াল করছো? বানতে এটা ওই যে দ্বিপঞ্চ বিজ্ঞানের যেটা আসছে ওইটাই। দূর পর্যন্ত শুধু এই জায়গাতে একটা প্রশ্ন আছে, যদি কোনো আলম্বন অমনোরম হয় তবে ইহা অতীত অকুশল কর্মের বিপাক। এই অমনোরম আমরা অনেক সময়
অকুশল সাইড দিয়েও আমাদের চিত্ত রমণীয় বিষয় গ্রহণ করে, রমণীয় বলে মনে করে, আরাম লাগে আমাদের। বুঝা গেছে? হ্যাঁ। তো এই ক্ষেত্রে বিষয়টা কিরকম হবে না হবে একটু বোঝার ব্যাপার আছে এখানে। হ্যাঁ, পৃষ্ঠা নম্বর দিয়ে তদালম্বন নিয়মের এই জায়গাটা থেকে একটা প্রশ্ন বানাইয়ে আমাকে পাঠিয়ে দাও, আমি এটা পরে জিজ্ঞেস করে ইয়ে করবো। হ্যাঁ, এখানে অমনোরম বলতে দোমনস্য বোঝাচ্ছে? না, অমনোরম বলতে দোমনস্য না। অমনোরম বলতে আমার ওই 6 দ্বারা যে আলম্বনগুলো উৎপন্ন হয়, পছন্দনীয় এবং অপছন্দনীয়, যেগুলো অপছন্দনীয় সেগুলো অমনোরম, যেগুলো আমার এগুলো খারাপ লাগে, আমার সহ্য হচ্ছে না, খারাপ লাগে। তো এগুলো তো আমাদের কুশল বিষয় অকুশল বিষয়ের ব্যাপার আছে তো। হ্যাঁ, তো এগুলো নিয়ে কিভাবে মানে বিষয়টা প্রভেদ হবে একটু আমি জানতে হবে বিষয়টা পরে। তাহলে খারাপ লাগার যেহেতু বিষয় আছে এখানে, তাহলে সেখানে যে বেদনাটা উৎপন্ন হবে সেটা দোমনস্য বেদনা হবে না? দুঃখ বেদনা, সমনস্য দোমনস্য থাকবে অবশ্যই। আমি যেটা প্রশ্ন ইয়া করছি এটা বুঝছেন, এখানে কুশল বিষয়েও অনেক সময় দমনস্য উৎপন্ন হয়। এখানে যেহেতু পঞ্চবিজ্ঞানের বিষয়টা আসতেছে, সেক্ষেত্রে যদি কুশল সাইড যদি হয় পঞ্চবিজ্ঞান, তাহলে সেটা বিপাক হিসেবে তো দোমনস্য আসার তো কথা না, তো সমস্যা আসার কথা না। অনেক সময় তো আমরা, যেমন আমি উদাহরণস্বরূপ একটু করে ইয়ে বন্ধ করি। তাহলে এই পর্যন্ত হচ্ছে যে অকুশল কর্মের বিপাক। পঞ্চবিজ্ঞানে সম্প্রতীচ্য সন্তিরণে তদালম্বনে ফল প্রদান করে। তাইলে ফল প্রদান করতেছে যে কোথায় কোথায়? অকুশল কর্মের বিপাক পঞ্চবিজ্ঞানে সম্প্রতীচ্যে সন্তিরণে এবং তদালম্বনে। তাহলে সন্তিরণের জায়গাটাও আমাদের অতীতের কর্মবিপাকের ফল, অতীতে করা কাজের, অতীতে যা যা কাজ আমরা করেছি, অতীত বলতে ইহ জীবনেরও অতীত আছে, অতীত জীবনেরও অতীত আছে, দুই অতীত। হ্যাঁ, কোন কোন জায়গাতে? পঞ্চবিজ্ঞানে সম্প্রতীচ্যে, এখানে শুধু অকুশলেরটা হিসাব করছে, সেজন্য দ্বিপঞ্চ দেয়া নাই, শুধু পঞ্চ দিয়েছে। পঞ্চবিজ্ঞান সম্প্রতীচ্যে সন্তিরণে তদালম্বনে ফল প্রদান করে। দীপেন বাবু এবার বলেন। এই জায়গাটা বুঝছেন এখন? যেগুলো ফল প্রদানের জায়গা, এনে বুঝছো? बनते हैं। তাইলে আমাদের কোন সময় কিছু একটা কথা হয়েছিল, মানে এগুলো তো আমাদের হাত নাই, এই সন্তিরণ পর্যন্ত এগুলো আমাদের হাত নাই, এগুলো অতীতের কার্যকারণে এগুলো অটোমেটিক ভাবে সন্তিরণ পর্যন্ত সম্পাদিত হয়ে যায়। এটা আমরা আগে একবার পড়ছিলাম, জানছিলাম, মনে আছে? পঞ্চবিজ্ঞান সম্প্রতীচ্য সন্তিরণ। এবং মনোরম হইলে
অতীত কুশল কর্মের বিপাক। এটা একটা প্রশ্ন বাইর হলে দুইটার উত্তর পেয়ে যাব। হ্যাঁ, মনোরম হইলে অতীত কুশল কর্মের বিপাক। যদি আলম্বন অত্যন্ত মনোরম হয় তবে সন্তিরণ এবং তদালম্বন সমনুষ্য সহগত হয়। এখানে একটা সুন্দর কথা আসছে। হ্যাঁ, যদি অতি মনোরম হয়, অত্যন্ত মনোরম হয়, তবে সন্তিরণ এবং তদালম্বন এটা সমনুষ্য সহগত হবে। সমনুষ্য সহগত সন্তিরণ পড়ছিলাম না আমরা? এই তাহলে সমনুষ্য সহগত সন্তিরণ থাকলে সেখানে তদালম্বনও সমনুষ্য সহগত হবে। ঈদৃশ্য বিপাককে সমনুষ্য সহগত ক্রিয়া যবনের অবসানে তদালম্বনও সমনুষ্য সহগত হয়। ঠিকই আছে। অথবা এদের পর্যন্ত কেউ বুঝেন নাই আছেন? এই অমিতাভ বড়ুয়া বুঝছেন? শিল্পী বড়ুয়া বুঝতেছেন? চেষ্টা করতেছি বোঝার জন্য। এটাও করেন। অথবা যদি ক্রিয়া যবন উপেক্ষা সহগত হয়, অথবা ক্রিয়া যবন যদি উপেক্ষা সহগত হয় তবে তৎপরবর্তী তদালম্বন ক্ষণ উপেক্ষা সহগত হয়। এটা একটা চিত্ত নিয়ে উদাহরণ দেওয়ানি। দীপেন বাবু দেবেন। হ্যাঁ, আমি উপরের লাইনটা বুঝি নাই। এখানে বলছে সমনুষ্য সহগত ক্রিয়া যবনের অবসানে তদালম্বনও সমনুষ্য সহগত হয়। তো এখানে নিচে পেলাম যে কামা বছর আচ্ছা, না বানতে অরহৎ ক্ষণের চিত্ত শুধু উপেক্ষা সহগত, এছাড়া অরহৎ গণের অন্য সময়ে তারা সমনুষ্য চিত্ত উৎপন্ন করতে পারেন। বুঝা গেছে? তো যেহেতু হ্যাঁ, ওই যে আমরা এই অষ্টমহাকুশলের ওইখানেও ক্রিয়া চিত্ত দেখেছি না, তো ওগুলো তো অরহতরাও ওই চিত্তটা উৎপন্ন করতে পারে। তো ওই চিত্ত হ্যাঁ সমনুষ্য সহগত আছে, তার মানে তদালম্বন ওই জায়গায় সমনুষ্য সহগত হয় হবে। ঠিক আছে, তারপরেরটা দিয়ে একটা উদাহরণ দাও, এরপরের লাইনটা বলে একটা উদাহরণ দাও। অথবা যদি ক্রিয়া যবন উপেক্ষা সহগত হয় তবে তৎপরবর্তী তদালম্বন ক্ষণ উপেক্ষা সহগত হয়। অর্থাৎ আমরা ওই যে এই অষ্টমহাকুশলের মধ্যে এই ক্রিয়া চিত্তের যে উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত যেগুলো আছে, জ্ঞান এই উপেক্ষা, তো ওই চিত্তটাও যখন অরহতরা যখন ওগুলা কিন্তু আবার উপেক্ষা ওই চিত্তগুলাও, তো ওগুলা যদি অরহতরা যদি ওই চিত্তটা উৎপন্ন করলেও তখন তদালম্বনটাও কিন্তু ওই ক্ষেত্রে তখন উপেক্ষিত হবে, তখন সেটা আর সমনুষ্য থাকবে না। এটাই বোঝাচ্ছে মনে হয়। যদি ক্রিয়া যবন উপেক্ষা সহগত হয়, ক্রিয়া যবন উপেক্ষা সহগত হওয়ার ব্যাপার আছে কি? তো ওইসব চিত্ত সবগুলা যবন ইয়া করে আসছে না। আবার উপেক্ষা সহগত ক্রিয়া যবন মানে কি? অরহতের চিত্ত, অরহতের চিত্ত উপেক্ষা সহগত হয় কি? অবশ্যই হয়। হ্যাঁ, অবশ্যই হয়। যখন হয়, হ্যাঁ যখন হয় তৎপরবর্তী তদালম্বন ক্ষণ উপেক্ষা হয়,
ওই তদালম্বনের মধ্যেও উপেক্ষাই থাকে। এটাই, অন্য বিশেষ কিছু আলোচনা এখানে নাই। অথবা যদি হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা যেটা পড়ে আসছি ওই অরহতের ক্ষেত্রে হবে কি তদালম্বন তো হওয়ার তো কথা না। অরহতে তদালম্বন আছে তো। এটা যদি আমি যদি যেমন কি চক্ষু বিজ্ঞানের যে হ্যাঁ অরহতদের কি চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয় না? অবশ্যই হয়। চক্ষু বিজ্ঞানের চক্ষু দ্বারে যদি ওনার যদি কোনো আলম্বন উপস্থিত হয় তাহলে ওনাকে ওই আলম্বনটার প্রতি উনি কোনো ধরনের কোনো সুখ অনুভব না করে ওইটাকে উপেক্ষিত করে উনি সম্পাদিত করেছেন, সন্তিরণ করেছেন, ব্যবস্থাপন করেছেন, এভাবে যবনে স্থান করে তদালম্বন, মানে সবকিছুইতে ওই আলম্বনটাকে কিন্তু উপেক্ষিত করে করে উনি আসছেন। তো ঠিক সবগুলা ইয়াকে যখন চিত্তগুলা যখন উপেক্ষিত, তার মানে তদালম্বনও উপেক্ষিত, এবং যবনের স্থানও সাতচিত্ত কোন পর্যন্ত যদি জবিত হয় তাও ওই প্রত্যেকটা চিত্ত কিন্তু উনি উপেক্ষিত করে আসছেন। উপেক্ষিত সমনুষ্য হয়, উপেক্ষা সময় উপেক্ষা, আবার সমনুষ্য সময় সমনুষ্য। আচ্ছা, তাইলে আমাদের আজকে এই প্যারা পর্যন্ত থাক। কালকে আমরা আবার তদালম্বনটা আবার একটু টাচ দিয়ে পুরোটা শেষ করবো। হ্যাঁ, মানে আরেকটা বিষয়, অরহতদের যে হসিত উৎপাদ চিত্ত, তো ওই হসিত উৎপাদটা কি সমনুষ্য হবে না? সমনুষ্য, হ্যাঁ। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম অর্থ সংগ্রহ নিয়ে আমরা চর্চা করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বলতে এটা অত্যন্তর উপরে। জগতে যত প্রকারের শিক্ষা আছে সর্বশিক্ষার থেকে এটা শ্রেষ্ঠতম শিক্ষা বলে পণ্ডিতগণের মতে আখ্যায়িত করা হয়। এখন বর্তমানে জগতে যত শিক্ষা ব্যবস্থা প্রচলন আছে সমস্ত শিক্ষা ব্যবস্থা থেকে এটা শ্রেষ্ঠতম। এই শ্রেষ্ঠতম শিক্ষার সঙ্গে এতক্ষণ যাবৎ আমরা সম্পৃক্ত রয়েছি, তাতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং আমরা প্রত্যেকে এই পুণ্যের কাছে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্র সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ওকাশা বন্ধামি ভান্তে দাগতেনা কাতাং সাব্বাং অপরাধাং